চলো আজ আমরা করব ক্লাস নাম্বার 13। আজকেও মেন্সুরেশনের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। মেন্সুরেশনের থিওরি পার্টটা তো টোটালি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এইরকমই আর কয়েকটা প্র্যাকটিস ক্লাস আমরা করে নেব, তাহলেই মেন্সুরেশন সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি কি কোশ্চেন এসেছিল সেগুলো আলোচনা করি। চলো দেখি ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বার করতে দিয়েছে, যার বাহুর মাপ, তিনটি বাহু বলে দিয়েছে, একটা 7, একটা 24 আর একটা 25। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু বলে দেওয়া আছে, আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এটা এসএসসি এমটিএস এর কোশ্চেন 2019-এর। তো দেখো, তিনটি বাহু দেওয়া আছে, তিনটে আলাদা আলাদা বাহু, তার মানে এটা বিষমবাহু ত্রিভুজ, তাই তো? যেহেতু বাহুগুলো তিনটে আলাদা আলাদা, এবার পড়েছিলাম বিষমবাহু কিন্তু সমকোণী ত্রিভুজ হতে পারে। বিষমবাহু ত্রিভুজগুলি সমকোণী ত্রিভুজও কিন্তু হতে পারে। তো যে কারণে আমাদেরকে চেক করে নিতে একবার বলেছিলাম। আশা করি ত্রিভুজের ক্লাসটা তোমরা দেখেছো, তোমাদের মনে আছে। তো এবার দেখো, এখানে তিনটি যে বাহু দেওয়া আছে 7, 24 আর 25, একটু যদি ভালো করে খেয়াল করো বা তোমাদের যদি মনে থাকে, এটা হচ্ছে একটা ট্রিপলেট। আগের ক্লাসেও বলেছি আমরা যে এটা একটা ট্রিপলেট। আচ্ছা, যদি তোমাদের মনে না থাকে তাহলে ট্রিপলেট, এই নাম্বারগুলো ট্রিপলেট হচ্ছে কিনা সেটা চেক করার নিয়ম কি বলেছিলাম? জাস্ট এটার স্কোয়ার করো, 7-এর স্কোয়ার 49, এটার স্কোয়ার করো, 24-এর স্কোয়ার কত? 576। দুটোকে যোগ করো, দুটোকে যোগ করলে দেখো আমরা কত পেয়ে যাচ্ছি? 625, তাই তো? আর 25-এর স্কোয়ার কত হয়? 625। তো দেখো দুটো ইকুয়াল আসছে, দুটো ইকুয়াল আসছে মানেই হয়ে গেল 7, 24 আর 25 হচ্ছে একটা ট্রিপলেট। আর ট্রিপলেট একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়, তাই তো? পিথাগোরাসের উপপাদ্য, ট্রিপলেট মানে কি সেটা পিথাগোরাসের যে থিওরেম, সেই থিওরেমটা ফলো করছে, মেনে চলছে। আর পিথাগোরাসের থিওরেম কোন ত্রিভুজের ক্ষেত্রে লাগে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে যদি আমরা তিনটি বাহুর যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো যদি ট্রিপলেটে থাকে, তাহলে সেটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখানে যে ত্রিভুজের কথা বলা হচ্ছে সেটা বিষমবাহু ত্রিভুজ, তো ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ, সাথে সাথে সেটা একটা সমকোণীয় ত্রিভুজ। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ক্ষেত্রফলের ফর্মুলা হয়, দেখো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এবার এই সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি কোনটা উচ্চতা? ধরো যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের যেটা সব থেকে লম্বা বাহু সেটাকে আমরা বলি অতিভুজ। এখানে সব থেকে লম্বা বাহুটা কত আছে? 25, তাহলে এটা তো হয়ে গেল অতিভুজ। এবার বাকি যে আরো দুটো, তার মধ্যে একটা ভূমি আর একটা উচ্চতা, তুমি যেটাকে যা খুশি ধরতে পারো, কোনো যায় আসে না। তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু 7 ইন্টু 24, কাটাকাটি করে নি, 12, 7 12 84 হয়ে যাবে অ্যান্সার। দেখো, ফার্স্ট আমি একটা জিনিস বলে দিই যে ট্রিপলেটটা আমি কেন তোমাদেরকে দেখতে বললাম। ট্রিপলেট যদি না দেখতে, এই ত্রিভুজটাকে তোমাদের মনে হতো বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তো এটাতে যদি তুমি ক্যালকুলেট করো, এখানে ভ্যালুগুলো বসিয়ে, তাও সলভ হবে, বাট এর থেকে খুব তাড়াতাড়ি এবং খুব কম টাইমে সলভ করা যাবে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা। আর এই ফর্মুলাটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে প্রথমে আমাদের অবশ্যই একবার চেক করে নেওয়া দরকার। এরকম টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি ত্রিভুজের ক্লাসে। তো চলো নেক্সট। নেক্সট দেখো আছে, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে খোদাই করা যেতে পারে এমন বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে বলতে চাইছে একটা বৃত্তের খোদাই করা যেতে পারে, মানে বৃত্তের ভেতরে যে বৃহত্তম বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল তোমাকে বার করতে দিয়েছে। এবার দেখো, এই জিনিসটা তোমাদেরকে মনে হয় আগের ক্লাসেই বললাম আমি, যে একটা বর্গক্ষেত্রের যখন বাইরে বৃত্ত থাকে, তখন বর্গক্ষেত্রের যে কর্ণ হয় সেটাই হয়ে যায় বৃত্তের ব্যাস, তাই তো? বর্গক্ষেত্রের কর্ণ কি হয়ে যায়? বৃত্তের ব্যাস। এটাই হয় যখন
বৃত্তটা বাইরে থাকবে। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ, আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণ বের করতে গেলে বর্গক্ষেত্রের বাহু জানতে হবে আমাকে। ধরো বাহুটা আমি এ ধরে নিলাম, বাহু যদি এ হয় তাহলে কর্ণের ফর্মুলা কি হয়, √2a। তাহলে কর্ণের জায়গায় আমি বসাতে পারি √2a ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস। দেখো বৃত্তের ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 14 × 2 28, তাই তো। তাহলে √2a ইজ ইকুয়াল টু বৃত্তের ব্যাস মানে 28। তাহলে a এর মান কত হয়ে যাবে, 28/√2। এবার এটা তো ক্যালকুলেশন তোমাদের জানা আছে, নিচে √2 উপরে √2 দিয়ে গুণ, এটা হয়ে গেল 28√2, আর নিচে √2 সাথে √2 গুণ করলে হয়ে যায় 2, কাটাকাটি করবো, অ্যান্সার হয়ে যাবে 14√2। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 14√2। আমাকে বার করতে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল বা এরিয়া এর ফর্মুলা কি হয়, বাহু স্কোয়ার, তার মানে 14√2 স্কোয়ার। 14 স্কোয়ার কত, 196, আর √2 এর স্কোয়ার 2 হয়ে যাবে, তাই না। তাহলে 196 × 2 জাস্ট 392, অপশন এ। ক্লিয়ার? এই কনসেপ্টটা তোমাদের মাথায় আছে নিশ্চয়ই, আগের ক্লাসেও আলোচনা হয়েছে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটি শঙ্কুর উচ্চতা বলে দেওয়া আছে, তাহলে হাইট বলে দেওয়া আছে কত আমার কাছে, 24। ভিত্তির ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর 7। শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল রং করার জন্য, আচ্ছা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে কার্ভড সারফেস এরিয়া, তাই তো, CSA লিখছিলাম আমরা, কার্ভড সারফেস এরিয়া, এটা মানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কি হয় ফর্মুলা, πr/l। এবার আর তো জানি, পাই জানি, এল এর মান জানি না, তাহলে এই দুটো দেওয়া থাকলে সেখান থেকে এল বেরিয়ে যাবে। রিলেশনটা কি হয়, L² = H² + R²। তাহলে দেখো না, একটা 7 একটা 24, ফর্মুলাটা তো সেই পিথাগোরাসের উপপাদ্য থেকেই আসে, মানে ট্রিপলেটের ব্যাপার। আর ফার্স্ট কোশ্চেনেই করলাম, দেখো 7, 24 আর 25 ট্রিপলেট হয়। তাহলে এখানে যদি 7 আর 24 দুটো মান দেওয়া থাকে তাহলে আরেকটা মান কত হবে, অবশ্যই 25 হবে। তোমরা ক্যালকুলেট করেও দেখতে পারো, কিন্তু এটাই ট্রিপলেট মনে রাখার সুবিধা, যে 7, 24 দেওয়া আছে মানে আরেকটা কত হয়ে যাবে, 25 হয়ে যাবে, কনফার্ম। ঠিক আছে, তাহলে এল এর মান পেয়ে গেলাম 25। তাহলে কার্ভ সারফেস এরিয়াটা আমার কত হচ্ছে, পায়ের মান 22/7, আর এর মান 7 ইন্টু এল এর মান হয়ে গেল 25, কাটাকাটি করে দিই, 25 × 2 = 50, 25 × 50 2, আর 25 × 2 = 50, 0 5 ক্যারি, 50 আর 5 55, 550। এটা হয়ে গেল কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল। এবার বলছে এটাতে রং করবে, আর প্রতি সেন্টিমিটারে খরচা হচ্ছে, প্রতি সেন্টিমিটারে বলা উচিত নয়, প্রতি বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে, আমি স্কোয়ার দিয়ে দিলাম, একটা সেন্টিমিটার স্কোয়ারে খরচা হচ্ছে 6 টাকা। তাহলে মোট খরচ কত, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার যদি 6 টাকা খরচা হয় তাহলে 550-এ কত খরচ হবে, নর্মাল একটা গুণ, তাই তো, 550 × 6, 5 6 30, 5 6 30 আর 3 33, 3300, অপশন বি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা ত্রিভুজের কর্ণ নয়, ভূমি আর অতিভুজ হবে, ঠিক আছে, ভূমি আর অতিভুজের দৈর্ঘ্য 9 আর 41 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজ দেওয়া আছে, এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, তোমাকে লম্বটা বার করতে হবে। তাহলে সেই আবার পিথাগোরাসের উপপাদ্য, তাই তো। আচ্ছা লম্বটা কেন বার করতে হবে, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়, একটু আগেই দেখলাম, ক্ষেত্রফল হয় কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা বা লম্ব এটা আমাকে জানতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা লাগিয়ে দিই তাহলে কি হয় ফর্মুলাটা বলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজে কি আছে 41, তাহলে 41 এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্বটা আমি জানি না, এটা ধরো এক্স স্কোয়ার ধরে নিলাম, প্লাস ভূমি স্কোয়ার মানে 9 স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ারের মানটা আমাকে বার করতে হবে, এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে, এইদিকে 41 এর স্কোয়ার অলরেডি আছে, আর 9 স্কোয়ারটা হয়ে যাবে মাইনাস 41 স্কোয়ার কত, 9 32 16, 1681 মাইনাস 9 স্কোয়ার মানে 81। দেখো এই স্কোয়ার বের করা প্রসেস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে ক্যালকুলেশন ফাস্ট করার জন্য, ঠিক আছে।
তো যাই হোক, 1600 মাইনাস 81 মানে 1600। এক্স স্কোয়ারের মান যদি 1600 হয় তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 1600 কার রুট? 1600 দেখো দুটো জিরো থেকে একটা জিরো বেরোবে, আর 16 কার রুট হয় জানি আমরা? 4-এর। তাহলে এক্স এর মান হয়ে গেল 40। তাহলে এবার যদি আমি এখানে পুট করে দিই, হাফ ইন্টু ভূমি হচ্ছে 9, উচ্চতা পেয়ে গেলাম 40। কাটাকাটি করে নাও, 9 20 180 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? সহজ কোশ্চেন একদম। নেক্সট দেখি চলো। নেক্সট দেখো, একটা ঘর একটি ঘনক্ষেত্রের আকারে দেওয়া আছে, মানে আয়তঘন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেওয়া আছে। ঘরে 4 দেওয়াল রং করার জন্য প্রতি বর্গমিটারে 50 টাকা হিসাবে কত খরচ হবে? তো 4 দেওয়ালের ক্ষেত্রফল দেখো, 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাকে প্রথমে বার করতে হবে। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাটা আশা করছি তোমাদের মনে আছে। কি বলেছিলাম না, 2 ইন্টু, যেখানে দৈর্ঘ্য প্রস্থটা বাদ যাবে শুধু, মানে এল বিটা বাদ যাবে, তাহলে এল বি যদি বাদ যায় তাহলে একটা কে থাকবে এল এইচ আর একটা থাকবে বিএইচ, বাস এটাই হয়েছে 4 দেওয়ালের ক্ষেত্র। কিভাবে আসছে সব বলা আছে, তাই না? কনসেপ্ট ক্লাসে আমরা এগুলো বলেছি, তো এখন আর আবার বলছি না বারবার। তাহলে 2 ইন্টু, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে একটা এল একটা বি একটা এইচ, এই তিনটা মানই দেওয়া আছে। তাহলে একটা দেখো এল এইচ 12 ইন্টু 3 36, আর একটা দেখো বিএইচ মানে 10 ইন্টু 3 30। তাহলে 2 ইন্টু 36 প্লাস 30 মানে 66, 2 ইন্টু 66 মানে 132। তাহলে এটা হয়ে গেল 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার 1 বর্গমিটারে খরচ 50 টাকা, এত বর্গমিটারে খরচ কত, তাই না? এবারে তাহলে খরচটা বার করতে গেলে কি করতে হবে, জাস্ট আমাকে প্রতি বর্গমিটারে যে খরচ আছে তার সাথে 132 গুণ করে দিতে হবে। প্রতি বর্গমিটার আছে 50 ইন্টু 132, তাহলে হয়ে যাবে অ্যান্সার 5 থেকে 15 16 5 থেকে 5 6 6600, অপশন সি। ক্লিয়ার না? কিন্তু 4 দেওয়ালের ক্ষেত্রফলটা তোমাদের কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখি। দেখো, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 180 সেন্টিমিটার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে 5 আর 4, তাহলে কর্ণ কত, কর্ণের দৈর্ঘ্য কত বার করতে দিয়েছে। তো যাই হোক, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে অনুপাতে, আমি দেখো বলেছিলাম যে অনুপাতে দেওয়া থাকলে আমরা একটা এক্স ধরে নেবো। তো দৈর্ঘ্যটা 5x আর প্রস্থটা 4x ধরে নিলাম আমি প্রথমে। এবার হলো ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো এল ইন্টু বি, এটাই তো ক্ষেত্রফল হয়। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে এল বি, তার মানে কত, এল একটা 5x ধরেছি, বি 5x ধরেছি, আর বিটা হচ্ছে 4x। এই ক্ষেত্রফলের মানটাই দেওয়া আছে কত, 180। বাস এবার জাস্ট কাটাকাটি করে দিই, 5 দিয়ে কাটছি 5 3 15, 5 6 30, 4 দিয়ে কাটছি 4 9 36। বাঁ দিকে এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর রাইট সাইডে হচ্ছে 9। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, 9 কার রুট হয়, এটা এদিকে গেলে তো স্কোয়ারটা ওইদিকে গেলে রুট হয়ে যাবে, 9 কার রুট হয় 3-এর। তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে, যেটা 5x ছিল, এক্স এর মান পেলাম 3, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 15, 5 3 15, আর প্রস্থ হয়ে গেল কত, 4 3 12। এবার বার করতে দিয়েছে আমাকে বর্গক্ষেত্রে কর্ণ। কর্ণের ফর্মুলা কি হয় বলো, কর্ণের ফর্মুলা হয় √এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নর্মাল ফর্মুলার উপর কোশ্চেন, ফর্মুলা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ধীরে ধীরে প্র্যাকটিস করো, অটোমেটিক মনে থেকে যাবে। তাহলে যাই হোক, এল স্কোয়ার, এল এর মান কত পেয়েছি, দেখো এটাই তো এল আর এটা বি ধরেছিলাম, তাই না? এল এর মান পেয়েছি 15, 15 স্কোয়ার মানে 225, প্লাস বি স্কোয়ার মানে 12, 12 স্কোয়ার মানে 144। দুটোকে যোগ করলে কত হবে, দেখো দুটোকে যোগ করলে হয়ে যাবে 369। এটা তো কারোর রুট হয় না, মানে এটাই হয়ে যাবে অ্যান্সার আমার কাছে, অপশন সি। ক্লিয়ার? চলো দেখি এবার নেক্সট কি আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দেওয়া হচ্ছে 144 সেন্টিমিটার। তাহলে একটা বর্গক্ষেত্র আছে যার ক্ষেত্রফল হচ্ছে 144 সেন্টিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল যদি 144 হয়, ক্ষেত্রফল মানে কি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার আমরা জানি, সেটা যদি 144 হয়, তাহলে এ মানে কি, এ মানে বাহু, বাহুটা কত হয়ে যাবে তাহলে, √অফ 144 মানে 12। তার মানে এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মান হচ্ছে 12 করে, তাই তো? নেক্সট দেখি কি দিয়েছে, মূল বর্গক্ষেত্রের কর্ণকে তার বাহুর মতো করে তৈরি বর্গক্ষেত্রের পরিধি কত। আচ্ছা, এটা যে মূল মূল বর্গক্ষেত্র মানে এটাই, এটার কর্ণকে
এটা ধরো এটার কর্ণ, বাহুর মত এই কর্ণটাকে বাহু ধরে যদি আমি একটা বর্গক্ষেত্র তৈরি করি, এটা বলতে চাইছি। তো ধরো এটা 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 ধরো কর্ণটাই, ঠিক আছে, এই কর্ণটাকে আমি বাহু ধরে নিলাম, ওই বাহু ধরে আরেকটা আমি বর্গক্ষেত্র করলাম, ঠিক আছে। তো জাস্ট ছবিটা এতটা সুন্দর হলো না, বাট তোমরা একটু দেখো। তাহলে বর্গক্ষেত্র যেটা আঁকলাম, এটার কর্ণটাকে বাহু ধরে, মূল বর্গক্ষেত্র মানে কোনটা? মূল বর্গক্ষেত্র মানে এইটা, যেটার এক একটা বাহু ছিল 12 করে, তাই তো। এর কর্ণটাকে এবার বাহু ধরে এই বর্গক্ষেত্রটা আবার আমি আঁকলাম। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আঁকলাম, এর বাহুর দৈর্ঘ্য কত হবে? না, এই যে কর্ণের দৈর্ঘ্য, এটাই হবে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? দেখো, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি হয়? কর্ণ কর্ণ হয় √2a, এর মান কত এখানে? 12। তাহলে 12 √2 হয়ে যাবে এই কর্ণটার দৈর্ঘ্য। এই কর্ণটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? এই কর্ণটার দৈর্ঘ্য হয়ে যাবে 12 √2। তার মানে এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্রটা এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 12 √2। তাহলে সবগুলো হয়ে যাবে 12 √2 করে, যেহেতু আমি আবার বর্গক্ষেত্র এঁকেছি, তাই তো। এবার আমাকে বার করতে বলেছে যে এই বর্গক্ষেত্রটার পরিধি। এবার বর্গক্ষেত্রের পরিধির ফর্মুলা কি হয় বলো? বর্গক্ষেত্রের পরিধি হয় 4a। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার এই কোন বাহুর দৈর্ঘ্য? এই বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য, যেটা হচ্ছে 12 √2, তাই তো। তাহলে এটা হয়ে গেল আমার কাছে 4 × 12 = 48 √2, অপশন এ। ক্লিয়ার ব্যাপারটা? যে এই বর্গক্ষেত্রের যেটা কর্ণ মানে এইটা, সেটাকে বাহু ধরে যে বর্গক্ষেত্রটা আঁকলাম, সেই বর্গক্ষেত্রটারই তোমাকে পরিধি বার করতে বলেছে। আশা করছি বুঝতে পারছো। এমটিএস এর কোশ্চেন 2019-এর, ঠিক আছে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো, দেওয়া আছে একটা গোলার্ধের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, প্রতি বর্গ সেমি 45 টাকা হিসাবে গোলার্ধের বাইরের বক্রপৃষ্ঠ রং করতে। এবার এ করছে বক্রপৃষ্ঠ রং, ঠিক আছে, বক্রপৃষ্ঠ রং। এবার অর্ধগোলকের বক্রপৃষ্ঠ, এর ফর্মুলা কি হয়? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলো, মনে রাখতে হবে। আগের ক্লাসেও অর্ধগোলকের কোশ্চেন করেছি আমরা। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেখো, এটা যদি একটা অর্ধগোলক হয়, তাহলে এই যে বাঁকা অংশটা, শুধুমাত্র এই অংশটার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো অর্ধগোলক না হয় যদি পুরো গোলক হয়, তাহলে বক্রপৃষ্ঠ বা সমগ্র পৃষ্ঠ যা বলবে সেখানে হয় 4πr²। অর্ধগোলক মানে তার অর্ধেক বলেছিলাম, তাই না? 2πr²। বাস, ভ্যালু পুট করে দাও। 2π এর ভ্যালু 22-এর 7, আর আর এর ভ্যালু কত বলেছে এখানে? 14। তাহলে 14 × 14, কাটাকাটি করে নাও 2। 14 2 28, 2 56, 56-র সাথে 22 গুণ। দেখো 22 দিয়ে গুণ করা, 33 দিয়ে গুণ করা, 11 দিয়ে গুণ করা কত সহজে। একবার জাস্ট গুণটা করো। 56 দিয়ে কত? 112। তাহলে 112 লেখো, আবার এই ইউনিট ডিজিটটা ছেড়ে দিয়ে, মানে এই জায়গাটা ছেড়ে দিয়ে আবার 112 লিখে দাও। ব্যাস, হয়ে গেল গুণ। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1232। এটা হয়ে গেল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল অর্ধগোলকটার। আমাকে এবার বলেছে যে প্রতি বর্গ সেন্টিমিটার 45 টাকা হিসাবে যদি রং করি তাহলে কত খরচা হবে। তাহলে আবার সেই খরচ বার করতে বলেছে। খরচ মানে কি? এক এক বর্গ সেমিতে যত খরচা হচ্ছে সেটা গুণ করে দিতে হবে। তাহলে টোটাল হচ্ছে 1232 বর্গ সেমি, আর 1 বর্গ সেমিতে খরচা হয় 45 টাকা। এই দুটো গুণ করলে আমার বেরিয়ে যাবে খরচা। ঠিক আছে, দেখো এই গুণটা এবার করতে হবে। এবার এই গুণটা করতে হবে, যদি তাড়াতাড়ি করতে চাও, ইউনিট ডিজিট দেখো 0, 5 দিয়ে 10 হবে, সবার ইউনিট ডিজিট 0-ই আছে শেষে। তো এটা দিয়ে তো তুমি আলাদা করতে পারবে না, ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট ছেড়ে দাও। আচ্ছা, 5 দিয়ে 10 হবে, হাতে 1 থাকবে, এটা মাথায় রাখো, হাতে 1 থাকবে। দেখো পুরো গুণটা না করেও কিভাবে অ্যান্সারটা বের করা যায়। এগুলো ছোট ছোট টেকনিক, যেগুলো তোমাদের ধীরে ধীরে মনে রাখতে হবে। তো দেখো কিভাবে করছি এখন। 5 দিয়ে 10, শেষে 0 হবে। এবার শেষে 0 দিয়ে কিন্তু আমি অ্যান্সারটা বার করতে পারছি না, কারণ প্রত্যেকটারই শেষে 0 আছে। ঠিক আছে, তো নেক্সট তার আগের সংখ্যাটা আমি বের করব। কিভাবে বের করব? দেখো, শেষে 0 লেখে হাতে কিন্তু আমার 1 বেঁচে থাকে, এটা মাথায় রাখবো। তারপরে কত হবে? 5 3-এ, তারপরে এবার এটার সাথে এটা গুণ হবে, তো 5 3-এ 15, মানে 5, আর হাতে 1 ছিল মানে 16। 16-র কত নামবে? 6। 6টা কিন্তু এখানে ডাইরেক্ট নাও, মানে 6টা আমি পাশে লিখবো, 6। আরেকটা কি আসবে? এবারে 4-এর সাথে গুণ হবে এটা। দেখো 5-এর সাথে প্রথমে এটার গুণ হলো, 5 2 10, 0, 1 ক্যারি করে নিয়েছিলাম হাতে। তারপরে 5-এর সাথে এবার এটা গুণ হলো, তখন কিন্তু 4-এর সাথে কারো গুণ হয় না প্রথম এই ডিজিটটার ক্ষেত্রে। ইউনিট ডিজিটের ক্ষেত্রে 4-এর সাথে গুণ হবে না।
এবারে সেকেন্ড ডিজিটটা যখন বার করছি, 5-এর সাথে 2টা তো হয়ে গেল, এবার 5-এর সাথে হবে 3টা গুণ, যেটা হয় 5 3 15, আর হাতে 1 আছে মানে 16, তো 16 6 করে দিলাম আমি একবারই। এবার এই 4টার সাথে হবে এই 2টা গুণ, 4 2 8, তাহলে 8টাও বসে গেল। তাহলে 8 আর 6 14 হবে 4, তার মানে এই সেকেন্ড ডিজিটটা হবে 4, কনফার্ম। তাহলে সেকেন্ড ডিজিট 4 একমাত্র অপশন বি তে আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তোমরা এই টোটাল গুণটা করে দেখবে, এটাই আসবে। তো দেখো এইগুলো ছোট ছোট টেকনিক, ধীরে ধীরে এইভাবে করা তোমরা চেষ্টা করবে, তোমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 15 আর 12। তাহলে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে, তা 15 একটা 12। এইবার বলছে যে যদি আয়তক্ষেত্রটিকে প্রস্থকে অক্ষ করে, এই প্রস্থটাকে অক্ষ করে মানে এই জায়গাটাকে ফিক্সড রেখে একবার পূর্ণ ঘূর্ণন দেওয়া হয়, মানে এখানটা ধরে জাস্ট এই আয়তক্ষেত্রটাকে একবার পুরোপুরি এইভাবে, এই আয়তক্ষেত্র নিয়ে একবার পুরোপুরি এইভাবে ঘুরিয়ে দিল। কোন জায়গাটা ফিক্সড রেখে? এই জায়গাটাকে, ঠিক আছে, এই আয়তক্ষেত্রটাকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হলো একবার। তাহলে আয়তক্ষেত্রটি যে আয়তনের মধ্য দিয়ে গমন করে তার আয়তন কত? আচ্ছা তোমরা ভাবো, এই আয়তক্ষেত্রটাকে যদি এটাকে ফিক্সড ধরে রাখলাম এক জায়গায়, মানে এই একটা পেপারে এই জায়গাটা ফিক্সড রেখে পেপারে এই প্রান্ত থেকে গোল করে আমি একবার ঘুরলাম। যদি এরকম কোন একটা শেপ করা হয় তাহলে সেই শেপটা কিসের শেপ হবে? দেখো এটা জাস্ট একটু তোমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে ব্যাপারটা, ঠিক আছে, একটু ভাবতে হবে যে এটা কিসের শেপ হবে। তো যদি এইভাবে ঘোরা হয় তাহলে এটা কিন্তু একটা চোঙের শেপ হয়ে যাবে, মানে আমরা যে শেপে ঘুরবো সেটা হবে একটা চোঙের শেপ, ঠিক আছে। যে চোঙটার, তাহলে একটা চোঙের শেপ হবে, তাই তো। যে চোঙটার এই যে এইটা, এটাই তো ঘুরছে, এটাই তো এইভাবে 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 পুরোপুরি ঘুরে পড়ে আবার এই জায়গায় আসবে, তাই তো। তো যে চোঙটার ব্যাসার্ধ হয়ে যাবে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাই, আর উচ্চতা হয়ে যাবে এই প্রস্থটা। এটা কিন্তু টোটালি তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে একটু, কারণ আমি এখানে এঁকে দেখাতে পারছি না তোমাকে। যে এই পেপারটাকে যদি তুমি টোটালি এরকম ভাবে একটা সাইড ধরে, এই সাইডটা ধরে পুরোপুরি এইভাবে এটাকে যদি ঘোরাও, এটাকে যদি একটু ঘোরাও, তাহলে এটাকে ঘোরাচ্ছ মানে এটাই হয়ে যাবে ব্যাসার্ধ, আর এটা ধরে রেখেছো মানে এটা হয়ে যাবে উচ্চতা। তার মানে যে চোঙ শেপ নেবে একটা, সেই চোঙ শেপের আর হয়ে যাবে এই 15টা, উচ্চতা হয়ে যাবে এই 12টা, ঠিক আছে। তাহলে তার আয়তন কত হবে জানতে চাইছে, তাহলে চোঙের আয়তনের ফর্মুলা হয় কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। দেখো পায়ের মান বসানোর দরকার নেই, অপশনে সব পাই আছে। তাহলে আর স্কোয়ার মানে 15 স্কোয়ার, মানে কত হয় 225, আর এইচ হচ্ছে দেখো 12, তাহলে এত পাই হয়ে গেল অ্যান্সার। এবার এটা জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, 5 12 60, 12 2 24 6 30, 12 2 24 আর 3 27, 2700 পাই, অপশন ডি হয়ে যাবে উত্তর। শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হচ্ছে এই মুহূর্তে, প্র্যাকটিক্যালি দেখালে খুব ভালোভাবেই তোমরা বুঝতে পেরে যাবে, বাট এখানে আমি সেই জিনিসটা আঁকতে পারছি না, জাস্ট একটু ভিজুয়ালাইজ তোমরা এটা করে নাও। যে একটা পেপারকে জাস্ট এইভাবে লম্বাভাবে ধরো, তারপর এইখানটা তুমি ফিক্সড রাখো, আর এটা ধরে এইভাবে এইভাবে এক পাক ঘুরিয়ে দাও, তাহলে দেখো এটাই তোমরা ব্যাসার্ধ পাবে, আর এটাই হয়ে যাবে কি উচ্চতা, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট আজকের লাস্ট কোশ্চেন দেখে নিই। দেখো দেওয়া আছে একটা ঘনকের আয়তন 216, আয়তন মানে কি এ কিউ, যেটা দেওয়া আছে 216, তাহলে এ এর মান কত হয়ে যাবে? কিউব রুট অফ 216। এবার 216 কার কিউব তোমাদেরকে মনে রাখতে হবে একটু, 216 হয় 6 এর কিউব, ঠিক আছে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 6। ঘনকের একটি তলের ক্ষেত্রফল কত? আচ্ছা ঘনকের এক একটি তল কি হয় বলতো? এক একটি তলই কি হয়? বর্গক্ষেত্র হয়, তাই না? মনে আছে নিশ্চয়ই। তার মানে তোমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে, আর ক্ষেত্রফল তাহলে কি হয় বর্গক্ষেত্রে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার মানে 36 হয়ে যাবে অ্যান্সার, অপশন এ, ক্লিয়ার। তো এটা ছিল আজকে লাস্ট কোশ্চেন। তো চলো এইরকমই কয়েকটা ক্লাস আরো আমরা করব, যাতে তোমাদের মেনসুরেশন টপিকটা আরো বেশি ক্লিয়ার হয়। তো
তো চলো আজ এই পর্যন্তই থাক, বাকি আবার পরের ক্লাসে।